ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি অনেকগুলো পুরনো কাপড়। অনেক দিন থেকে পুরনো কাপড় জমে গেছে। আর এই কাপড়গুলোকে এখনও যদি কোনো ব্যবস্থা না করি এভাবেই পড়ে থাকবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে তো ব্যবস্থা করা দরকার আছে। তো সেই জন্যই কাজে লেগে পড়লাম। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব ওগুলো দিয়ে আমি কি করছি। তোমাদের বাড়িতেও হয়তো পুরনো কাপড় বিভিন্ন রকম আছে, তো তোমরাও এইরকমভাবে কিছু একটা করে নিতে পারো। আসলে কিছুই করব না, এখানে পুরনো জিনিস যেটা আমাদের বাড়িতে যে কাঁথাই করব, কিন্তু একটু অন্য রকমভাবে করব। যেই আইডিয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, নতুনত্ব যেটা আছে সেটা হচ্ছে পুরনো কাপড় তো আমার এখানে লাগবে, তার সাথে টুকরো কাপড়ের ব্যবহার করব। আর প্রথমেই নিয়েছি একটা বড় বেড কভার। বেড কভারটা ছিঁড়ে গেছিলো একটুখানি, সেজন্য এটাকে নিয়েছি। একদম যদি না ছিঁড়ে যেত তাহলে হয়তো এটা ব্যবহার করতাম না, কারণ এই সামনে হালকা হালকা ঠান্ডাতে বেড কভার গায়ে দিতে ভালো লাগে। তো এই বেড কভারটাকেই ছেঁড়া বেড কভারটাকেই নিয়েছি। অল্প একটু জায়গা ছিঁড়েছে, সেজন্য কোনো অসুবিধা হবে না। তো এটাকে হাফ করে নিলাম, পুরোটাকে আমি করব না, ছোট্ট কাঁথা তৈরি করব। তো তোমরা এরকমভাবে বড় কাঁথাও করতে পারো, তবে এটা একটা চাদরের হাফ করে নিয়েছি, তারও হাফ ভাঁজ করেছি। আর তার ভেতরে দেব এই যে এইসব পুরনো জামা কাপড় চাদর, যেগুলো পুরনো হয়ে গেছে, তো সেগুলো দিয়ে তো অন্য কিছু তৈরি করতে পারবো না বা কাউকে দিতেও পারবো না। আর সেই জন্যই এই ব্যবস্থা করা। তো এইভাবে ছোট্ট একটা কাঁথা রেডি করে নিব। নিজেরা যদি ব্যবহার করি তো করলাম, না হলে কাউকে গিফটও করতে পারবো। বা ছোটোখাটো জায়গায়, কোনো জায়গায় আমি হয়তো সেলাই করি, তখন বসার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। তো রেখে দিব তৈরি করে, তারপরে যদি কাউকে গিফট করার থাকে তো গিফট করব। তো চলো কিভাবে এটা করছি। কাঁথা যেমন করে পারে ঠিক ভেতরটা সেই রকম করেই পারতে হবে। আর যারা জানো না তারা শোনো যে কাঁথার এই যে ভেতরে যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে যেমনভাবে আছে তেমনভাবে ভাঁজ করে করে পারবে। তো একটা লেয়ার দেওয়ার পরে দেখবে ভাঁজ করার পরেও দেখো ডবল লেয়ার হয়ে যাচ্ছে। তো যেখানে ডবল লেয়ার হয়েছে অন্য লেয়ারটা অন্য জায়গায় যেখানে ফাঁকা আছে সেই জায়গাতে দিবে, ফাঁকা জায়গাতে লেয়ারটা দিবে, কারণ এখানে টুকরো টুকরো কাপড়। তো পুরো কাপড়টাকে আমি ভেতরে তো সেলাই করছি না, তো এভাবেই ভাঁজ করে করে আমি এটা পেতে দিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম জোড়া তালি আলাদা করে আমি জোড়া দিচ্ছি না, এইভাবে এটাকে দিচ্ছি। মানে প্রত্যেকটা জায়গায় লেয়ারটা যেন ঠিক থাকে। আর এই যে প্যান্ট কাটার পরে এই যে জিনিসগুলো থাকলো, এটা দিয়েও আমি কিছু একটা ব্যবস্থা তো করব। কিছু করব বলতে তোমরাও হয়তো করো। তো হয়তো একটা ছোট শর্ট ভিডিও সেটা ছাড়বো যে আমি কি করি এটাকে দিয়ে। তো দেখো এটা কভার করে দিলাম। এই যে উপরের যে কাপড়টা রেখেছিলাম, একটা মানে বেড কভারের হাফ করে নিয়ে হাফটা আমি পেতেছি আর উপর দিয়ে এটা কভার করে দিয়েছি। তো আলাদা করে কোনো কাপড় লাগলো না, একটা বেড কভারের মধ্যেই এটা রেডি হয়ে গেল। আর এটা টাক সেলাই দিয়ে দিয়েছি। টাক সেলাই দেওয়ার জন্য আমি কোন সুতা ব্যবহার করলাম বলো তো? এটা আসলে পাড় সেলাই করার যে সুতোগুলো আসে সেগুলোকে ব্যবহার করলাম। সেগুলো তো আর সেলাই করি না পাড়টা, তো এই কাজে ব্যবহার করেছি। আর দেখো ভাঁজ করে রেখেছি এভাবে, যদি পরে সেলাই করব, কারণ একসঙ্গে তো সবটা সেলাই করা যাবে না। তো একবার পেতে নিলাম তারপরে। আর এইবার নিয়ে এসেছি ছোট টুকরো টুকরো কাপড়। আসলে ছোট টুকরো টুকরো কাপড়কে ব্যবহার করার অনেকবারই তোমাদেরকে ভিডিও দেখেছি। তো অনেক রকমভাবেই এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি। যেহেতু এই টুকরো টুকরো কাপড়গুলো আসলে নতুন, দেখতেও সুন্দর, প্রিন্টেড কাপড় নিবে তাহলে আরও বেশি ভালো লাগবে। তবে এক কালারের নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার মনে হচ্ছে বিভিন্ন রকমের যে প্রিন্টের যে কাপড়গুলো আছে একটু বড় সাইজের নিবে, তাহলে যেহেতু কাঁথা তো অনেকটা বড় হয়, তো সেই জন্য বড়ো সাইজের যে প্রিন্টেড কাপড়গুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারো। তো আমি সেই কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি। আর এগুলোকে কিভাবে এর উপরে পাচ্ছি সেটা দেখো। এই যে দেখো এই যে পিসটা নিয়েছি সেটার যে সোজা ভাগটা আছে সেটা এইভাবে ধার বরাবর সেলাই করে দিব। এখানে একটা জিনিস বলে রাখি যে আমি এভাবে কাপড়গুলোকে নিয়েছি, তোমরা যদি এভাবে না নাও তাহলে সোজা সোজাও কাটতে পারো, এরকম বাঁকা টারা ভাবে না করলেও তোমরা এটা করতে পারো। আমি আসলে এটা এক্সপেরিমেন্ট করছি যে এভাবে করা যায় কি না। তো সেই জন্যই
করছি। তবে আমার মনে হচ্ছে যদি সোজাভাবে একদম সুন্দর করে কাটা হয় তাহলে কিন্তু আরও বেশি মানে সহজ হবে ব্যাপারটা। তো তোমরা সেটাই করবে। যেহেতু আমি ১ম বার করছি তো আমার মনে হলো যে এরকম করে দেখি যে করা যায় কিনা। তো যাই হোক এইভাবে ধারটা সেলাই করে নেওয়ার পরে অন্য ধারটাও আমি এভাবে কাপড় লাগিয়ে নিচ্ছি। কিভাবে করছি তোমরা তো ফলো করছোই। তো দেখো এই পিসটা যেরকম ছিল সেরকমভাবেই আমি নিয়েছি। আর এই যে এদিকটায় শেষ হওয়ার পরে এখান থেকে শেষ করে এই কোণাটা এসছে আর তারপরে এই ধারটা এভাবে কমপ্লিট করে নিব। তো এইভাবেই চারিদিকটা আমি আলাদা করে সেলাই না করে এরকম কাপড়ের পিস দিয়েই কাঁথাটাকে সেলাই করছি। মেশিনেই সেলাই করছি, হাতে করছি না। তো দেখো এইভাবে একদম পুরোটা চলে এসেছি। আর এই যে কোণাটা দেখতে পাচ্ছ এটা তো ওই যে তেরছা করা আছে, তো সেজন্য এই কাপড়টাকেও নিয়েছি, এটাও তেরছাভাবে আমি সেলাই করে দিব। তো এইভাবে ভাঁজ করে সেলাই করতে হবে যাতে উপরে কোনো কাপড়ের মানে সাইডটা বের হয়ে না থাকে। তো আমি এভাবেই পুরোটা কিন্তু করেছি ভাঁজ করে। কিভাবে করলাম তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা এইভাবে এই যে কোণা যেহেতু হয়ে আছে তো এখানে আরেকটা কোণা কাপড় নিয়ে নিয়েছি যাতে এই জায়গাটা পূরণ করা যায়। প্রথমে ভেবেছিলাম এরকমই ছোট টুকরো কোণা কোনি যেরকমই কাপড় থাকুক আমি ওভাবে বসিয়ে যাব, হয়তো সেটাও করা যেত কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক আমি এতটা করলাম, তারপরে এবার ভাবছি না আর সেভাবে করব না, কারণ তাতে অনেকটা একটু অসুবিধা হচ্ছে। তো এইবার দেখো এই যে কাপড়ের টুকরোগুলো এরকমভাবে লাগানো হয়েছে, এই যে ধার বরাবর লাগানো হয়েছে আর এটা এরকমভাবে দেখাচ্ছে। তোমাদের একবার দেখিয়ে নিই তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই যে এই কাপড়টা একটু বড় আছে তো এটাকে একটু কেটে নিলাম। তারপরে এই যে নাইটির এটা কাপড়, টুকরো কাপড়, নিচে ঝুল কমানোর সময় যে কাপড়টা বেঁচে গেছিলো সেটাকে এইরকমভাবে সোজা করে বসিয়ে দিলাম। তো যতটা লাগবে দেখো যতটা পর্যন্ত আসছে ততটা পর্যন্ত নিয়ে আমি এখানটা কেটে দিব। আর এইখানে যে জোড়াটা দিব সেই জন্য জোড়া দেওয়ার সময় এইরকমভাবে একটু মুড়ে দিব, তাহলে এটা ফিনিশিংটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। উপর দিয়ে এই সেলাইটা আমি করব। তো এভাবেই কিন্তু পুরো কাঁথাটা এই কাপড়ের টুকরোগুলো দিয়ে সেলাই করে দিতে হবে। আর যেই জায়গাগুলো সেলাই হয়নি এই জায়গাটা যেমন সেলাই হয়নি এটা তো পরে করে নিতে হবে তোমাদেরকে। তো আমি আগে এইভাবে করে নিচ্ছি, তারপরে যখন হয়ে যাবে তখন করব বা একটা সেলাই হয়ে যাওয়ার পরে আরেকটা করে নিব। তো দেখো কাপড়ের টুকরোগুলো এরকম পরপর করে চারিদিকে বসাতে থাকছি। তো এইভাবে চারিদিক বসাতে থাকো, তাহলে আস্তে আস্তে জিনিসটা রেডি হয়ে যাবে। এখানে ছোট কাপড় নিচে যেহেতু কাপড় আছে তো আমি এটা ছোট কাপড়ই নিয়েছি, তারপরে এটাকে কমপ্লিট করে নিয়েছি। এরপরে দেখো এই যে ফাঁকাটা জায়গা আছে সেখানেও একটা যতটা ফাঁকা আছে সেই চওড়া অনুযায়ী এখানে কাপড়টা নিয়েছি যাতে মানে জায়গাটা পূরণ হয়ে যায়। তো এইভাবে ছোট টুকরো কাপড়গুলোকে আমি ব্যবহার করে একটু নতুন ধরনের কাঁথা তৈরি করছি। এরকম কুইল্ট করে অনেকেই হয়তো তৈরি করে, তো আমি একটু নতুনত্ব চেষ্টা করছি। কুইল্ট করার জন্য আমি আলাদা করে কুইল্ট করে তারপরে এর উপরে বসাইনি, আমি এর উপরেই সেলাইগুলো মানে করে নিয়েছি, জুড়ে একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড় এভাবে জুড়ে নিয়েছি। তো আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগছে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও অবশ্যই জানাবে। তবে তোমাদের জন্য একটু ভিডিওটা ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তোমরা বোর হলে একটু কেটে দেখার চেষ্টা করো, তবে বেশি ডিটেলসে দেখলে বুঝতে পারবে জিনিসটা আমি যে কি করেছি। তো দেখো কাপড়টা এইভাবে জুড়ে দিচ্ছিলাম। কোনো মানে কাপড়ের যে শেষ প্রান্তটা কোনোটাতেই কিন্তু বেরিয়ে থাকবে না, সব জায়গাটাই আমি কিন্তু এরকম ভাঁজ করে নিচ্ছি, নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি দেখো এই যে। আর কাঁথাটা করার সময় কিন্তু আমাকে একটু হাতে সুন্দরভাবে কাঁথাটাকে টান করে করতে হবে, যেটা তো অন্য ক্ষেত্রেও করতে হতো কাঁথাটাকে। তো এই করে কি হচ্ছে আমার কাঁথার সেলাই তো হয়ে যাচ্ছে, মেশিনের সেলাই করে নিচ্ছি, তার সাথে এই কাপড়ের টুকরোগুলো বসিয়ে দিচ্ছি। আর ডিজাইনটাও দেখতে ভালো লাগবে, একটু অন্যরকম তো লাগবে, সবাই দেখলে একটু মনে হবে যে ইউনিক কাঁথা হয়েছে। তো এভাবে তোমরা কাঁথা তৈরি করে নিতে পারো।
আসলে এই কাঁথাটা তোমরা বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারো। যেহেতু আমি ছোট সাইজেরই করেছি, তো বাচ্চাদের জন্য এরকম ডিজাইনার কাঁথা বলতে পারো। তো এইভাবে আমি এটা রেডি করে নিলাম। তো দেখো লাস্টে একদম চলে এসেছি। আর লাস্টে এই যে একটা সরু কাপড় দিয়ে এটাকে আমাকে পূরণ করে দিতে হচ্ছে। যেহেতু এখানে এসে আমার অনেকটাই ফাঁকা অংশ কমে গেছে। তো দেখো আমি কিন্তু ধারগুলো পুরোটা একটু ভাঁজ করে করে শেষ করে দিয়েছি। এই যে নিচের দিকটা দেখো, এই যে সুন্দর করে হাত দিয়ে এরকম করে, একটু যদি অসুবিধা হয় তাহলে হালকা করে পিন দিয়ে দিতে পারো কোনো জায়গায় যদি অসুবিধা হয়। আমার পিন লাগেনি, আমি এভাবে হাত দিয়েই কাঁথাটাকে সোজা করে নিয়ে আস্তে আস্তে কাজটা করেছি। শেষের দিকে একটু যেহেতু অনেকগুলো টুকরো কাপড় একসঙ্গে জোড়া দেওয়ার ব্যাপার আছে, সেজন্য একটু ধীরে সুস্থেই করতে হবে। তো এভাবেই আমি পুরো কাঁথাটাকে রেডি করে নিলাম। ভেতরের কাজটা তো আমার হয়ে গেল। তো তোমরা অনেকটাই বুঝতে পারলে। আর যারা সেরকমভাবে বুঝতে পারলে না যে কিভাবে কি করছি, তারা একটু বেশি করে ভিডিওটা দেখো, যাতে করে একটু বুঝতে পারো। তো আইডিয়াটা খুব জটিল না, একটু অন্য ধরনের। তো এভাবে তোমরাও প্রথমে ছোট ছোট কাঁথা রেডি করে দেখতে পারো, আর তারপরে একটু বড় কাঁথা তৈরি করতে পারো। তো আমি একটু নতুন আইডিয়া এই কাঁথাটা রেডি করার চেষ্টা করলাম, যাতে করে আমাকে খুব বেশি সময় কাঁথাটা সেলাই করতে না হয়, কাপড়গুলো জুড়তে আলাদা করে সময় না লাগে, একবারেই আমি এই কাপড়গুলোকে জুড়ে নিতে পারবো। তো দেখো আমার নাইটি কাটা যে টুকরো কাপড় ছিল, জামা বানানোর যে টুকরো কাপড় ছিল, তো সব কিছুই এখানে কাজে লেগে গেছে। তো এইভাবে টুকরো কাপড়ের ব্যবহারও হয়ে গেল, আর একটা সুন্দর জিনিস হয়ে গেল। অনেকদিন থেকে টুকরো কাপড়গুলো পড়ে আছে, তো ভাবছিলাম কি করব। তো আজকে পুরনো কাপড়গুলোর কাঁথা তো করব। তো কাঁথাটা একটু অন্য ধরনের যদি হয় তাহলে তো ভালো হয়। তো সেই জন্য মাথায় এই আইডিয়াটা চলে আসলো। তো রেডি হয়ে গেছে আমার এই কাঁথাটা। তো দেখো কেমন লাগছে। টুকরো কাপড়গুলো কিন্তু কোনোটাই একই রকম সাইজের না, তবুও দেখতে যেন অন্যরকম লাগছে। তো কেমন লাগছে দেখে। তো এইবার কি করতে হবে, তোমাদেরকে চারিদিকে পাইপিং লাগিয়ে নিতে হবে। আর পাইপিং লাগানোটা তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি না, তোমরা তো অবশ্যই পাইপিং লাগাতে জানো যারা একটু সেলাই করো। তো তোমরা চারিদিকে পাইপিং লাগিয়ে নিতে পারো। এখানে এক কালারের পাইপিং লাগাতে পারো, বা বিভিন্ন ছোট ছোট টুকরো কাপড় জুড়েও করতে পারো। তো এই যে পাইপিংয়ের জন্য এরকম আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, যেটা জোড়া করে নিয়েছি, আর তারপরে এটাকে লাগিয়ে দিব। এক ধার, দুটো ধার আলাদা আলাদা করে লাগাবো, তারপরে মানে পুরোটা একসঙ্গে করব না। তো এই যে দেখো আমার পাইপিংটা এভাবে লাগানো হয়ে গেছে। এবার এটাকে উল্টো দিক করে নিয়ে এটাকে মুড়ে নিব। তো হয়ে গেল আমার নতুন ধরনের কাঁথা বলতে পারো। তো তোমরাও এরকম কাঁথা ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে